পরাশক্তিগুলো অনেক ক্ষেত্রেই তারা আন্তর্জাতিক নিয়মকানুন একটু কম মেনে চলে, নিজের স্বার্থ যখন সামনে চলে আসে। যে গোষ্ঠীটা যুক্তরাষ্ট্রে আছে, যারা যুক্তরাষ্ট্রের সরকারকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করে, তাদেরকে বলা হচ্ছে যে জায়নবাদী। এটাকে বিবেচনা করা হয় যে পশ্চিমা বিশ্ব, যেটা আমেরিকা এবং ইউরোপ, তাদের সম্মিলিত যে প্রয়াস, সেই প্রয়াসের শেষ আউটপোস্ট হচ্ছে ইসরায়েল। স্টার নিউজ করালাপে এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন দুজন সম্মানিত অতিথি স্টুডিওতে এবং রয়েছেন একজন অনলাইনে। আমরা শুরুতেই তাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই। আমার সাথে রয়েছেন সাকিব আলী, প্রাক্তন ঊর্ধ্বতন কূটনৈতিক ও সরকারি কর্মকর্তা, স্বাগত জানাচ্ছি আপনাকে। আমার সাথে রয়েছেন অবসরপ্রাপ্ত মেজর আশরাফুজ্জামান, সামরিক বিশেষজ্ঞ, স্বাগত আপনাকে। এবং আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে যাচ্ছেন ডেলেজ খান, আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক ও সাবেক সেনা কর্মকর্তা। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আজকের কড়া আলাপের শুরুতেই। অবসরপ্রাপ্ত মেজর আশরাফুজ্জামান, সামরিক বিশেষজ্ঞ, আপনাকে দিয়ে আপনি আজকের আলোচনাটা শুরু করতে চাই। সবশেষ খবর অনুযায়ী যুক্তরাষ্ট্র ইসরায়েল শনিবার সকালে যৌথভাবে, আজ সকালে ইরানে হামলা চালিয়েছে। ইরানও তার পাল্টা জবাব দিয়েছে এবং মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে তারা হামলা চালিয়েছে। আমরা দেখেছি যে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে তারা অ্যাটাক করেছে। এই পরিস্থিতিতে হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। মস্কো বলছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েল বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপ নিচ্ছে। এখন চীন ও রাশিয়ার সাথে এই যে ইরানের গুরুত্বপূর্ণ কিছু সম্পর্ক রয়েছে, বাণিজ্যিক সম্পর্ক রয়েছে, সামরিক সম্পর্ক থাকতে পারে, সেটি হয়তো আপনার কাছ থেকে আমরা শুনবো। ইরানে চীন ও রাশিয়ার স্বার্থ রক্ষায় চীন রাশিয়া সরাসরি কি যুদ্ধে জড়াবে? এই যুদ্ধে চীন রাশিয়ার কি কোনো ভূমিকা থাকতে পারে বলে আপনি মনে করেন কিনা? আসসালামু আলাইকুম, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। সবসময় কিন্তু সরাসরি যুদ্ধে জড়ানোর প্রয়োজন নেই, স্বার্থ উদ্ধারটা বড় কথা, এবং সেটা কিভাবে করা যাবে। যেমন আপনারা জানেন যে চীনের সাথে ইরানের $400 বিলিয়ন 25 বছর মেয়াদী একটা চুক্তি হয়েছে। সেখানে সামরিক, বাণিজ্যিক অনেকগুলো বিষয় আছে। আপনার মনে আছে যে যখনই এই পরাশক্তিগুলো, এখন পরাশক্তি আমাদের তিনটা, এখন আগে ছিল দুটা। রাশিয়া তো পরে আবার দুর্বল হয়ে গেছিল, তখন শুধু আমেরিকা ছিল। এখন চীন, রাশিয়া এবং হচ্ছে আমেরিকা। তো এই পরাশক্তিগুলো অনেক ক্ষেত্রেই তারা আন্তর্জাতিক নিয়মকানুন একটু কম মেনে চলে, নিজের স্বার্থ যখন সামনে চলে আসে, এবং নিজের স্বার্থটাকে হাসিল করার জন্য তারা বিভিন্ন ধরনের বয়ান সামনে নিয়ে আসে। তো এখানে যেটা হয়েছে যে আমি এটার আগে ছোট্ট একটু ব্যাকগ্রাউন্ডে নিয়ে যাই যে ইরানের একটা দেশ যার প্রাকৃতিক সম্পদ গ্যাসের দিক দিয়ে হচ্ছে দ্বিতীয়, প্রোভেন রিজার্ভ, আর তেলের দিক দিয়ে হচ্ছে চতুর্থ, আর প্রচুর লিথিয়াম ডিপোজিট পাওয়া গেছে। এখন এর সাথে আরেকটা জিনিস আছে যেটা অন্য কোনো আশেপাশের দেশগুলোতে নাই, সেটা তাদের মানব সম্পদ। আচ্ছা, তো এই তিন ধরনের সম্পদে তারা আত্মবিশ্বাসী হয়ে এবং হাজার বছরের ঐতিহ্যকে ধারণ করে তারা দাঁড়িয়ে আছে নানা প্রতিকূলতার মধ্যে। 1953 সালে এই যে মুসাদ্দেক, উনি নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন ইরানের, তাকে গণ অভ্যুত্থান ঘটায় তাকে হত্যা করে এই শাহ বংশকে তাদের ক্ষমতায় বসায়, যারা 1979 সালে ইসলামী বিপ্লবের মাধ্যমে তারা আবার তাদের পতন হয়। তো এই যে 1979 সালে যে ইসলামিক রেভলিউশনের পর থেকে এই পশ্চিমা দেশগুলো সহ্য করতে পারে না ইরানকে। এবং শুধু এটাই না, মার্কিন দূতাবাসের যে সমস্ত যারা কর্মচারী ছিলেন তাদেরকে জিম্মি করে রেখেছিল ইরান, এবং ইসলামী বিপ্লব যাতে আশেপাশের দেশগুলোতে রপ্তানি না হয় সেই জন্যে ইরানকে ওই জায়গায় থামাই দেওয়ার জন্যে 8 বছরের রক্তক্ষয়ী যুদ্ধে ইরাকের মাধ্যমে করে। এখন এই যে আমি এই ব্যাকগ্রাউন্ডটা বললাম এই কারণে যে এটাতে বুঝতে সুবিধা হবে যে এই ডেভেলপমেন্টগুলো কেন হচ্ছে। মধ্যপ্রাচ্যের অন্যান্য যে সমস্ত দেশগুলো আছে, বিশেষ করে জিসিসি, গালফ কোঅপারেশন কাউন্সিলের যে 6টা দেশ, সৌদি আরব,
ইউএই, বাহরাইন, কাতার, ওমান, কুয়েত, এরা তাদের নিরাপত্তাটা মোটামুটি ওই আমেরিকান বলয়ের উপরে ছেড়ে দিয়েছে। আজকে আমরা সেখানে দেখলাম মার্কিন ঘাঁটিতে হামলা। রাইট রাইট। এখন ওই যে আছে, কিন্তু এখন বর্তমানে যিনি সৌদি আরবের ক্রাউন প্রিন্স আছেন, উনি চেষ্টা করছেন যে এই বলয় থেকে এটা বের করার জন্য, এবং এটা প্রধানত বলা হয়েছিল তোমাদের নিরাপত্তা ইসরায়েলের উপরে, তাদের নিরাপত্তার সবকিছু তারা ইসরায়েলের উপর না, আমেরিকার উপরে। আচ্ছা, এখন ইসরায়েল হচ্ছে আমেরিকার 51st স্টেট, কিন্তু সবচেয়ে পাওয়ারফুল স্টেট। 50টা রাজ্য তো আমেরিকার, তো ইসরায়েল হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল স্টেট। এখন এই প্রেক্ষাপটে আপনার ইরান হচ্ছে ওদের চক্ষুশূল, কারণ ইরানকে তারা কন্ট্রোল করতে পারে নাই। 8 বছরের যুদ্ধে সমস্ত প্রকারের সাপোর্ট দেওয়ার পরেও ইরানকে পরাজিত করতে পারে নাই। আচ্ছা, এত স্যাংশন দেওয়ার পরেও তাদের মানব সম্পদের উন্নয়ন অব্যাহত রয়েছে। অনেকগুলো বৈশ্বিক ইন্ডিকেটরে তার অন টপ লেভেলে, তাদের ইউনিভার্সিটিগুলো টপ মূলত লেভেলে। পশ্চিমারা কি আশা করছিল ইরানের কাছ থেকে? কি আশা? এরা আশা হচ্ছে কোন মোটামুটি আশা থেকে আসলে জি। এই ধরনের কর্মকাণ্ড তারা করেছিল? Right. বা এই যে হঠাৎ করে, যে আমরা হঠাৎ করে না, অনেকদিন ধরে আমরা যেটা দেখছি যে ইরানের উপর ওই হামলা, 79 পাল্টা থেকে, হামলা 79 থেকে চলছে, অনেক জি। বছর ধরে চলমান, এবং এই যে একটা প্রচেষ্টা সবসময় দেখে আসছে ইরানের ওপর একটা প্রভাব বিস্তারের চেষ্টা, এটি মূলত কি আশা থেকে, পশ্চিমাদের টার্গেটটা কি ছিল? এটা যদি একটু ব্যাখ্যা করে বলেন। টার্গেটটা হচ্ছে যে সবগুলোকে তো বর্ষা আনা গেছে, ইরানকে তো বর্ষা আনা যায় নাই। যুদ্ধ মানে একটা খুব বিরূপ পরিস্থিতির যুদ্ধ, সমস্ত সেনাবাহিনী ডিসব্যান্ড হয়ে গেছিল, শায়ের সেনাবাহিনী। তারপরেও 8 বছর তারা টিকে ছিল এবং তারা যুদ্ধে জয়ী হয়েছিল। আচ্ছা, আবারও এই প্রসঙ্গে আসবো। ছোট একটা কথা যোগ করি, তো তখন হচ্ছে কি, তো এই যে দূরদমনীয় ইরানকে আয়ত্তে না নিয়ে আসাটাই তাদের জন্য একটা ব্যর্থতা হয়েছিল। সুতরাং ওটা তাকে সাইজ করতে হবে। এটা হচ্ছে আমেরিকান প্রেক্ষাপট। আর পরে চীন, রাশিয়ার প্রেক্ষাপটে একটুখানি বলে রাখি যে বর্তমানে ইরান তার ভৌগোলিক যে অবস্থানটা, এটা অতি গুরুত্বপূর্ণ। ওই যে তেলের যে রুটটা, এইটা 20% রুট তেল, সারা পৃথিবীর তেল যায় ওদিক দিয়ে, হরমুজ প্রণালী। জি। তো আর এদিকে আরেকটা সমীকরণ হচ্ছে অত্যন্ত বড় সমীকরণ, সেটা হচ্ছে রাশিয়া, চীন এবং ইরান মিলে তারা একটা ককেসাস করছে, এবং তারা নর্থ সাউথ করিডোরের জন্য এই 3 জন হচ্ছে পার্টনার। বন্দর আব্বাস থেকে মাল খালাস হবে, ইরানের মধ্যে দিয়ে যাবে, ওদিকে মানে তাদের বাণিজ্যিক সম্পর্কের মধ্যেই পড়ছে এটি। জি, সামরিক এবং বাণিজ্যিক সম্পর্ক। জি, আবারও আসবো মেজর আশরাফুজ্জামান আপনার কাছে। সাকিব আলী, আপনার কাছে আসতে চাই। জনাব সাকিব আলী, আমরা যে আলোচনাটা শুনছিলাম, এই খবরের মধ্যে আমাদের কিছু ব্রেকিং যাচ্ছে, সেটিও জানিয়ে দিতে চাই। পশ্চিম ইরানে বড় ধরনের বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল ও মার্কিন হামলায় মিনাব নগরীতে 86 শিক্ষার্থী নিহতের ঘটনা ঘটেছে। সকাল থেকে আমরা দেখছি পাল্টাপাল্টি এই যে হামলা। ইরান আসলে যুক্তরাষ্ট্রের জন্য কতটা হুমকি ছিল? আসলে কি হুমকি ছিল কিনা, নাকি যুক্তরাষ্ট্রই তাদের হুমকি বানিয়ে ফেলেছে ইরানকে? ধন্যবাদ। যুক্তরাষ্ট্রের জন্য হুমকি ছিল কি ছিল না সেটা বলার আগে আমার মনে হয় এই ব্যাপারে, এই কারণে আমাদের প্রথম আমরা চিন্তা করতে পারি যে ইসরায়েলের জন্য হুমকি কিনা। কারণ এই যুদ্ধটা হয়েছে, যারা বলেন, যারা এইসব ব্যাপারে অত্যন্ত বিশেষজ্ঞ, বিশেষ করে যুক্তরাষ্ট্রে যারা বিশেষজ্ঞ, সেটা জেফ্রি স্যাক্স বলেন অথবা জন মেয়ারশাইমার বলেন, এরা সবাই যেটাতে একমত সেটা হচ্ছে যে মেজর জামান একটু আগে যেটা বললেন, সেটা হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল, সবচেয়ে ক্ষমতাবান যে গোষ্ঠীটা যুক্তরাষ্ট্রে আছে, যারা যুক্তরাষ্ট্রের সরকারকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করে, তাদেরকে বলা হচ্ছে যে জায়নবাদী ইহুদি, আপনার যে স্বার্থ যেটা আছে, ইন্টারেস্ট গ্রুপ, তারাই সবচাইতে ক্ষমতাশালী। এদের মধ্যে একজনের নাম আমি বলতেই পারি, এর নাম হচ্ছে মিরিয়াম এডেলম্যান, যিনি ডোনাল্ড ট্রাম্প যখন নির্বাচন করেন এই গতবার, এই নির্বাচনের সময় উনি বোধহয় $200 মিলিয়ন থেকে $300 মিলিয়ন দিয়েছিলেন। তিনি তার হাজব্যান্ড, তার এক্স হাজব্যান্ড একটা বড় ক্যাসিনো ওন করে লস ভেগাসে। তো মিরিয়াম এডেলম্যান মতো আরও অনেকেই আছে। এখন আপনার ল্যারি, আই থিঙ্ক হিজ ল্যারিসন অর সামথিং, হি ইজ দ্য CNN-এর যে এখন মালিক হলো, এরকম ল্যারি এলিসন, সরি। তো এরকম অনেকে বড় লোক আছেন। সুতরাং তারাই কিন্তু, যারা ট্রাম্পকে টাকা দিয়েছেন, তারাই ট্রাম্পকে দিয়ে যুদ্ধটা করাতে চাচ্ছেন বলে আমরা মনে করি। কারণ
যুক্তরাষ্ট্রের জন্য ইরানের এই আক্রমণ করাটা কোনোভাবেই তার স্বার্থের পক্ষে যাচ্ছে না বলে আমরা মনে করি। এটা কেন যাচ্ছে না একটু পরে আসি। তাহলে ইসরায়েল কেন এটা করতে যাচ্ছে, ইসরায়েলের জন্য ইরান কেন হুমকি, সেটা প্রথম কথা। প্রথম কথা হচ্ছে যে আপনি দেখেন যে আজকে যে নেতানিয়াহু, যিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী, তিনি কিন্তু গত 20 বছর ধরে প্রধানমন্ত্রী, গত 20-22 বছর ধরে। তিনি 90-এর শেষের দিকে বা মাঝামাঝি সময় প্রথমবার প্রধানমন্ত্রী হন। উনি যে দক্ষিণপন্থীদের ইয়ে করেন, আজকে বলছেন ইসরায়েলের জন্য ইরান হুমকি হয়ে দাঁড়িয়েছে। আগেও কি হুমকি ছিল ইসরায়েলের জন্য? ইসরায়েলের জন্য হুমকি মানে ইসরায়েলের যেটা দক্ষিণপন্থী যে গ্রুপ, যেটা লিকুদের সাথে অন্যান্য যারা এক্সট্রিমিস্ট গ্রুপ, দক্ষিণপন্থী গ্রুপ, তারা মনে করে যে মধ্যপ্রাচ্যের বেশিরভাগ জায়গা অথবা 2/3 জায়গা আসলে তাদের হওয়া উচিত। বাইবেল তাদেরকে এই জমিটা দিয়েছে। এই 2 দিন না 3 দিন আগে মাইক হাকাবি, যিনি ইউএসএর আমেরিকার যিনি রাষ্ট্রদূত ইসরায়েলে, তিনি এই কথা বলেছেন, স্বীকার করেছেন। তিনি বলেছেন যে যদি ইসরায়েল যদি এই সমস্ত এরিয়া নিয়ে নেয়, সমস্ত জায়গাটা নিয়ে নেয়, তাতে আমেরিকার কোনো আপত্তি নাই, অর্থাৎ আমেরিকা এটার পক্ষে আছে। সুতরাং এখন কথা হচ্ছে যে তারা কিন্তু সিরিয়াকে ধ্বংস করে দিয়েছে, তারা লেবাননকে ধ্বংস করে দিয়েছে, তারা কোনো দেশকে এখানে রাখতে চায় না যারা ইসরায়েলের সাথে বিরুদ্ধচারণ করতে পারে। এবং এখানে তারা অনেকটা এগিয়ে গিয়েছিল। এগিয়ে যাওয়াতেই আপনার মনে আছে কিনা জানি না যে কিছুদিন গত এই ডোনাল্ড ট্রাম্পের লাস্ট ইয়েতে প্রথম যে টার্ম ছিল, সেই ট্রাম্পের শেষের দিকে অ্যাব্রাহাম অ্যাকর্ড বলে একটা অ্যাকর্ড হয়েছিল। অ্যাব্রাহাম অ্যাকর্ড যেটা হয়েছিল সেখানে কারা কারা ছিল? অ্যাব্রাহাম অ্যাকর্ডটা কি? অ্যাব্রাহাম অ্যাকর্ডটা হচ্ছে যে গাজাতে আসলে একটা রিভিয়েরা হবে, গাজা আসলে একটা ডেভেলপড হয়ে যাবে, গাজার লোকদেরকে অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া হবে এবং এটা ইসরায়েলিরা এবং আমেরিকানরা এটা ওন করবে। এবং সেটার পক্ষে কারা ছিল? সেটার পক্ষে গালফ কান্ট্রিজ ছিল, সেটার পক্ষে সৌদি আরবিয়া ছিল, সেটার পক্ষে সবাই ছিল। এবং এই পরিপ্রেক্ষিতেই কিন্তু হামাসের আক্রমণ শুরু হয়। এই যে আমরা যে 2023 সালে যে আক্রমণ সে করে 7 অক্টোবর, এখান থেকে কিন্তু শুরু হয়। আমি যেটা বলতে শেষ করে দিই যে তার মানে ইসরায়েলের জন্য একটা মাত্র দেশ, যেটা একটু আগে বললেন মেজর জামান, যে একটা মাত্র দেশ কিন্তু আটকে রয়েছে, সেটা হচ্ছে ইরান। সে ইসরায়েল জর্ডানকে শেষ করে দিয়েছে, তার পক্ষে নিয়ে এসেছে, সব দেশকে সে তার পক্ষে নিয়ে এসেছে। হয় তার পক্ষে নিয়ে আসবে, না হলে যুদ্ধ করে ধ্বংস করে দেবে। তার মধ্যে একমাত্র আছে ইরান, সেই জন্য ইরানকে এখন তার পরাজিত করা খুবই দরকার। এবং এখানে আরো একটা কথা, মেজর আশরাফুজ্জামান যে কথাগুলোর কথা বলছিলেন, যে রিসোর্সের কথা বলছিলেন, তিনি বলছিলেন যে তেল, গ্যাস, লিথিয়াম, মানব সম্পদ, এই জিনিসগুলোর কারণে কি যুক্তরাষ্ট্র ইসরায়েল অ্যাটাক করছে না? অবশ্যই এটা একটা কারণ হতে পারে। এটা একটা কারণ আছে, এর থেকে আরো বড় কারণ আছে। যেমন ধরুন সবচেয়ে বড় কারণ কি? সবচেয়ে বড় কারণ হচ্ছে আমেরিকার ইকোনমিক যত মানে ক্ষমতা আছে, তার মধ্যে সবচেয়ে বড় ক্ষমতা হচ্ছে ডলারের ক্ষমতা। ডলার হচ্ছে রিজার্ভ কারেন্সি অফ দ্য ওয়ার্ল্ড। এই ডলার কিমনে রিজার্ভ কারেন্সিটা হয়েছে এই কারণে, কারণ পেট্রোলিয়াম প্রডিউসিং যে কান্ট্রিগুলো, বিশেষ করে ধরুন সৌদি আরবিয়া, ইরান, আগে এরা ডলার ছাড়া তেল বিক্রি করতো না। সুতরাং পৃথিবীর সবাইকেই তেল কিনতে হয়, মানে মোটামুটি সবাইকে। সুতরাং তাদের প্রত্যেকের ডলার লাগে, এই জন্যই ডলার রিজার্ভ কারেন্সি হয়েছিল। এখন ইরান কিন্তু বহুদিন ধরে ডলার ছাড়াই বিক্রি করে যাচ্ছে তেল। এরকে দেখা দেখি, এবং যেহেতু ইরানকে কেউ ফেলতে পারছে না, এর দেখা দেখি সৌদি আরবও এখন ডলার ছাড়া চীনের কাছে বিক্রি করছে তেল। সুতরাং সৌদি আরব চলে যাচ্ছে ইরানকে দেখে দেখে। সুতরাং যদি ইরান, মানে মধ্যপ্রাচ্যের দেশগুলো যদি ইরানকে দেখে দেখে এখন সেই পথে হাঁটে, তাহলে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের জন্য এটি আসলে বিপজ্জনক কথা, যে কারণে তারা হুমকি হিসেবে নিয়ে নিচ্ছে। ধন্যবাদ সাকিব আলী। আমরা আবারও আসবো নিশ্চয়ই। ডেলেজ খান আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন। আমি তার কাছে একটু যেতে চাই একটা প্রশ্ন নিয়ে, যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের এই হামলা কি মধ্যপ্রাচ্যের শাসক পরিবর্তনের কোনো আভাস আপনি দেখেন কিনা? এটি কি কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা, যেমনটা বলছিলেন সাকিব আলী এবং যেমনটা বলছিলেন আমাদের মেজর আশরাফুজ্জামান, যে পুরনো একটা শাসন ব্যবস্থা সেটিকে আবার ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা কি করছেন কিনা? ডেলেজ খান, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? জি, আপনাকে ধন্যবাদ। আমাদের সহ-আলোচক যারা আছেন, বিজ্ঞ সহ-আলোচক, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং একই সাথে আপনার দর্শক যারা আছে তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আপনি যে প্রশ্নটা করেছেন, এটা এই মুহূর্তে সবচেয়ে আলোচিত, যে ইরানের রেজিম চেঞ্জ যেটা আছে। সো আপনি যদি এই আজকে ভোর থেকে যে আক্রমণটা শুরু হয়েছে, যেটা যৌথভাবে ইসরায়েল এবং আমেরিকা করছে, তো
ন্যাচারালি আমাদের মনে প্রশ্ন আসে যে আসলে কেন এত দূরের একটা দেশ আমেরিকা, সে কেন ইরানকে আক্রমণ করছে এবং ইরানই বা কি দোষ করলো? তো এই জায়গায় কিছু ইমিডিয়েট কজ আছে এবং কিছু মানে নেপথ্যের কিছু কজ আছে যার অনেকটাই সাকিব ভাই এবং মেজর আশরাফ অলরেডি কাভার করেছেন। তো আমি যদি খুব সহজ করে বলি, সেটা হচ্ছে যে ইসরায়েল যে রাষ্ট্রটা আছে, এই রাষ্ট্রটা এখানে ছিল না আগে, এবং এই রাষ্ট্রটা এখানে হওয়ারও কথা ছিল না। এই রাষ্ট্রটা আর্জেন্টিনা হতে পারতো, এই রাষ্ট্রটা উগান্ডাতে হতে পারতো, জিম্বাবুয়েতে হতে পারতো, বিভিন্ন ধরনের আলোচনা চলছিল। কিন্তু পরবর্তীতে এটা পশ্চিমের সিদ্ধান্তেই এই রাষ্ট্রটা এখানে মানে প্রতিষ্ঠিত হয়, এবং এটাকে বিবেচনা করা হয় যে পশ্চিমা বিশ্ব, যেটা আমেরিকা এবং ইউরোপ, তাদের সম্মিলিত যে প্রয়াস, সেই প্রয়াসের শেষ আউটপোস্ট হচ্ছে ইসরায়েল, যেটা মধ্যপ্রাচ্যে অবস্থিত। মধ্যপ্রাচ্য ন্যাচারালি মানে পশ্চিমা বিশ্বের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমত কারণ হচ্ছে তার রিসোর্সেস যেটা আছে, এবং এই রিসোর্সের যে সাপ্লাই লাইন আছে, যেটা হরমুজ হয়ে গিয়েছে। তো অলরেডি আমাদের সহ আলোচকরা এটা নিয়ে আলোচনা করেছে যে কেন মধ্যপ্রাচ্যে পশ্চিমা আধিপত্য অত্যন্ত জরুরি। এখন এই জায়গাটাতে ইসরায়েলকে শক্তিশালী করাটা তাদের জন্য খুবই জরুরি এই কারণে, যেমন মেজর আশরাফ রূপকার্থে বলেছেন যে 51তম মানে ইউনাইটেড স্টেটসের স্টেট হচ্ছে ইসরায়েল, কারণ তারা অনেকটা এভাবেই বিহেভ করে এবং ইসরায়েল প্রসঙ্গে তারা এভাবেই প্রায়োরিটি সেট করে। এখন ইসরায়েল যত শক্তিশালী ওখানে হবে, তত মধ্যপ্রাচ্যে তাদের আধিপত্য যেটা আছে, হেজিমনিটা যেটা আছে, এটা তত স্পষ্ট হবে। কারণ আরব রাষ্ট্রগুলো মিলে এই নিয়ে 3বার যুদ্ধ করেছে ইসরায়েলের বিরুদ্ধে। আরো বেশি শক্তিশালী হয়ে উঠছে কিনা ডেলিজ খান, মধ্যপ্রাচ্য কি ইসরায়েলের এই শক্তিকে কাজে লাগে বিভিন্নভাবে তাদের কাছ থেকে বিভিন্ন সেবা নিয়ে সেটিকে ব্যবহার করে কি আরো বেশি শক্তিশালী হয়ে উঠছে কিনা? এটিও একটু যদি যোগ করে দেন। এটা অলরেডি মানে সাকিব ভাই কাভার করছেন। সেটা হচ্ছে যে অলরেডি অ্যাম্বাসেডর টু ইসরায়েল, ইউএস অ্যাম্বাসেডর যে আছে, উনি গতদিন বলেই ফেলছেন যে মানে ইসরায়েলের মাধ্যমে পশ্চিমা যে লক্ষ্য, সেটা হচ্ছে যে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে তারা ইসরায়েলকে এক্সপান্ড করতে চায়, কারণ তারা মনে করে যে এটা বিবলিক অথরিটি, তাদের এটা প্রাপ্য। সুতরাং এই কারণে যেটা হয়েছে যে ইউএসএ এবং পশ্চিমা বিশ্বের জন্য ইসরায়েলকে ওখানে শক্তিশালী রাখাটা খুব জরুরি। ইসরায়েলকে এতদিন ধরে তারা শক্তিশালী করতে গিয়ে আরব বিশ্বের অন্যান্য রাষ্ট্রগুলো তাদের বিরুদ্ধে 3বার যুদ্ধ করেছে, এবং 3বারই তারা মার্কিন সহায়তার কারণে ইসরায়েলের কাছে পরাস্ত হয়েছে। এই পরাস্ত হওয়ার পরে একটা মাত্র অবশিষ্ট শক্তি ছিল হচ্ছে ইরান। আবার ট্র্যাডিশনালি যেহেতু তাদের বর্ডার একসাথে লাগানো না, ইরান ইসরায়েলের বিরুদ্ধে যে মানে যুদ্ধটা চালাচ্ছে প্রক্সির মাধ্যমে। হামাস আছে, হেজবুল্লাহ আছে, এদিকে ইয়ামিনে হুতি আছে। তো এদের মাধ্যমে ধরেন তারা এই ইসরায়েলকে সবসময় একটা শক্ত প্রতিরোধ দিয়ে যাচ্ছিল। এই প্রতিরোধটা ভাঙার জন্য এই কিছুদিন আগেই 12 দিনের একটা যুদ্ধ হলো, যেখানে ইসরায়েল এবং ইউএসএ দুইজন সম্মিলিতভাবে কিন্তু আকাশপথে ইরানকে আক্রমণ করেছে, এবং ইরানের যে পারমাণবিক ফ্যাসিলিটিসগুলো ছিল এগুলো ধ্বংস করার চেষ্টা করেছে। একই ঘটনা তারা আবার এখন করার চেষ্টা করছে এই জায়গায়। এবং এই জায়গাটাতে যখন কেউ ইভেন খোদ ইউএসএতে প্রশ্ন উঠেছে যে আমেরিকাকে কেন ইরান আক্রমণ করতেই হবে, তো এখানে যে জিনিসটা স্পষ্টভাবে উঠে আসতেছে, আপনি যে প্রশ্নটা করেছেন সেটা হচ্ছে যে আমেরিকা এবং পশ্চিমা বিশ্ব চাচ্ছে যে, স্পেশালি ইসরায়েল এবং আমেরিকা চাচ্ছে যে এই মুহূর্তে খোমেনির যে গভর্নমেন্টটা আছে ইরানে, এইটাকে আগে মানে পতন করতে হবে, রেজিম চেঞ্জ করতে হবে। আচ্ছা, ব্যক্তি আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করলে কি আসলে ইরানকে দমিয়ে রাখা যায় কিনা, এই ব্যাপারে আপনার মন্তব্য কি? না, ওরা একজন ব্যক্তির উপর কি আসলে নির্ভর করে কিনা যে ইরানের শক্তিমত্তা কতটুকু, সেটা কি একজন ব্যক্তি, একজন নেতৃত্বের উপর নির্ভর করে কিনা? আচ্ছা, এটা বুঝতে হলে আপনাকে 2 মিনিট সময় দেন, আমি একটু বুঝাই বলি। কারণ এই কনফ্লিক্টটা বোঝার জন্য আপনাকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে গালফ ওয়ারের সময় যে টেকনিকটা ইউজ করা হয়েছিল, সেটা হচ্ছে যে 3টা অপারেশন ছিল ওখানে: অপারেশন ডেজার্ট শিল্ড, অপারেশন ডেজার্ট স্যাবের এবং অপারেশন ডেজার্ট স্টর্ম। অপারেশন ডেজার্ট শিল্ড যেটা ছিল, সেটা ছিল হচ্ছে সৌদি আরবে কোয়ালিশন ফোর্স, মানে পদাতিক সৈন্যদেরকে আগে ওখানে কনসেন্ট্রেট করা, কারণ তারা ইরাক দখল করবে। ইরানের ক্ষেত্রে ঘটনাটা ওরকম হচ্ছে না। ইরানের ক্ষেত্রে যেটা হচ্ছে যে ইসরায়েল এবং ইউএসএ তাদের শক্তি সঞ্চয় যেটা করছে, তারা মূলত আকাশপথে আক্রমণ করে ইরানকে পর্যদস্ত করতে চাচ্ছে। এখন আপনি যেটা জিজ্ঞেস করলেন যে আয়াতুল্লাহ খোমেনি কেন ইম্পর্টেন্ট, যুদ্ধের ক্ষেত্রে একটা শব্দ আছে, এটাকে বলে সেন্টার অফ গ্র্যাভিটি বা সিওজি। ইরাকের ক্ষেত্রে সিওজি ছিল সাদ্দাম হোসেনের ফল হওয়া মাত্র ইরাক ক্র্যাশ করছে। লিবিয়ার ক্ষেত্রে সিওজি ছিল হচ্ছে গাদ্দাফি ফল করার পরে
লিবিয়াও ক্র্যাশ করছে। ইরানের ক্ষেত্রে সিওজি হচ্ছে খোমেনি। সো এই মুহূর্তে আমরা জানি, অলরেডি নিউজ আছে যে খোমেনি এবং তাদের ইরানের প্রেসিডেন্টকে এই মুহূর্তে নিরাপদ আশ্রয় নিয়ে যাওয়া হয়েছে, এবং ইসরায়েলি এবং আমেরিকান বিমান বাহিনী তছনছ করে ফেলতেছে তেহরান, ইস্পাহান সহ অন্যান্য শহরগুলো, শুধুমাত্র খোমেনিকে টার্ন ডাউন করার জন্য। যদি তারা খোমেনিকে এই আক্রমণে লাইক গাদ্দাফি, লাইক সাদ্দাম, লাইক ওসামা বিন লাদেন, যদিও সেটা ভিন্ন কনটেক্সট, তাকে যদি ধ্বংস করতে পারে, শেষ করতে পারে, মেরে ফেলতে পারে, তাহলে ইরানের যে রেজিস্ট্যান্সটা আছে এই রেজিস্ট্যান্সটা অনেকটাই ভেঙে পড়বে। সুতরাং এই কারণে আয়াতুল্লাহ খামেনি ইজ ভেরি ইম্পর্টেন্ট এই পুরো গ্যামুটে। জি, জেলেজ খান, ধন্যবাদ। আবারও নিশ্চয়ই আসবো আপনার কাছে। মেজর আশরাফুজ্জামান, আন্তর্জাতিক গণমাধ্যম প্রতিবেদনে বলা হয়েছে যে খামেনিকে নিরাপদ স্থানে সরানো হয়েছে, যদিও তার বিষয়টি নিয়ে কিছুটা ধোঁয়াশা তৈরি হয়েছে। আপনার বিশ্লেষণ কি বলে যে তিনি সবকিছু দেখে আর কি মনে হচ্ছে যে তিনি কি ঠিক আছেন কিনা, নাকি এটা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে? আপনাকে অনেক মোবারকবাদ। আমি মেজর DLH খানের সাথে আমি একটা যোগ করতে চাই, সেটা হচ্ছে ইরান গত 20 বছর ধরে প্রস্তুতি নিচ্ছে এই ধরনের আক্রমণের জন্য। বিশেষ করে 2001-এ যখন আফগানিস্তানে আমেরিকানরা আক্রমণ করলো এবং তারা দখল করলো, আবার 2003 সালে ইরাকে যখন তারা আবার ঢুকে গেল, সাদ্দামকে পতন হলো, তখন মনে করছে যে দুই দিক থেকে আমেরিকান ফোর্স আসে অনগ্রাউন্ডে, সুতরাং তাদের স্যান্ডউইচ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তখন থেকে তারা প্রস্তুতি নিচ্ছিল। সো এই প্রস্তুতির একটা পর্ব হচ্ছে লিডারশিপের, যেন একজনের উপর নির্ভর না করে। উনি সঠিকভাবে বলেছেন যে আপনার গাদ্দাফি বা সাদ্দাম হোসেন যেমন একক ব্যক্তি নির্ভর শাসন ব্যবস্থা, ইরানে এরকম না। ইরানের অ্যাডমিনিস্ট্রেটিভ এবং রাজনৈতিক বিষয়গুলো হ্যান্ডেল করার জন্য এই যে প্রেসিডেন্ট যিনি আছেন উনি এগুলো করেন। সামরিক তারা প্রেসিডেন্টের কাছেও জবাবদিহিতা করে, আবার আপনার সুপ্রিম লিডারের কাছে অর্থাৎ খোমেনির কাছেও করে। সুতরাং এইভাবে কিছুটা একটা চেক অ্যান্ড ব্যালেন্স আছে, মানে সিস্টেম হঠাৎ করে কলাপস করে না। মানে একজন না থাকলে আরেকজন সেখানে জায়গা স্থলাভিষিক্ত হয়ে যেতে পারবে সহজে। রাইট। সুতরাং ওই যে সিস্টেম কলাপস করার সুযোগটা অন্যান্য জায়গা থেকে এটা একটু কম। এটা তারা এইটাই করেছে। এবং আপনি যে আপনার তার যে কনসালটেটিভ বডি আছে সুপ্রিম ওই লিডারের, সেখানেও কিন্তু আপনার একজন চলে গেলে আরেকজন টেক ওভার করবে, একজন চলে গেলে আরেকজন টেক ওভার করবে। আপনি আরেকটা খেয়াল করে দেখেন যে এই গত 20 বছরে কতজন ইরানি সায়েন্টিস্ট মারা গেছে, কিন্তু ওদের সায়েন্টিফিক উন্নয়ন কিন্তু বন্ধ হয় নাই এবং পারমাণবিক গবেষণা কিন্তু চলমান আছে। এক্ষেত্রে এই যে এতদিন ধরে ইরানের যে যুদ্ধ আমরা দেখছি যে থেমে থেমে তাদের উপরে অ্যাটাক চলছে, তারা কিভাবে এই জিনিসগুলো আর কি স্বাভাবিক প্রক্রিয়ায় তাদের গবেষণা এই কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব হয়েছে ইরানের পক্ষে? আমি এক্ষেত্রে কোনো সহায়তা এসেছে কিনা? আপনি খুব সুন্দর একটা বিষয় বলছেন। এইটা হচ্ছে ইনার স্ট্রেংথ অফ এ নেশন। পারস্য সভ্যতা হচ্ছে 1000 বছরের, 5000 বছরের, এবং তারা সেই ঐতিহ্যকে ধারণ করে। সুতরাং এত কিছু চাপের মধ্যেও তারা মানে শির দাঁড়া সোজা করে দাঁড়ায় আছে, এবং এটা তাদের সবচেয়ে বড় সক্ষমতা, যেটা ওরা সহ্য করতে পারে না। এরা কেন ভাঙছে না কেন, এরা পড়ছে না কেন, মচকে যাচ্ছে না কেন? আচ্ছা, তো এখানে আর একটা ছোট্ট আমি দু একটা পয়েন্ট যদি যোগ করার সুযোগ থাকে, এই যুদ্ধটা কিন্তু পুরোপুরি হচ্ছে পলিটিক্যালি মোটিভেটেড। এর সাথে মানে ওদের যে অস্তিত্বের সংকট ইসরায়েলের বা আমেরিকার এরকম কিছু নাই। আমেরিকা তো আছে তো অন্য কন্টিনেন্টে, সে তো কাছেও নাই। তো এখানে তার কোনো কিছুর প্রভাব আছে কি? বাণিজ্যিক, ধর্ম, এরকম কোনো প্রভাব দেখেন? শোনেন, প্রভাব তো কিছু থাকে, কিন্তু সেই প্রভাবটা আমেরিকার স্বার্থকে দারুণভাবে ক্ষুণ্ণ করবে এরকম কোনো বিষয় এখানে জড়িত না। এটা হচ্ছে ইসরায়েলের প্ররোচনা। এবং আমার বন্ধু সাকিব সাহেব যেটা বলেছেন যে ওই নির্বাচনে বিরাট রোল প্লে করে ইহুদি লবি। আচ্ছা, তো তারা তো এখন কিছু একটা করতে হবে, তখন আদায় করছে। আর সম্ভবত এই বর্তমানে যিনি প্রেসিডেন্ট আছেন ওনাকে বলে উনি মানে ইম্পালস ড্রিভেন প্রেসিডেন্ট, অত যুক্তি অত ইয়ে না, মানে যেটা মনে হলো করে ফেললাম, অনেকটা এরকম। হ্যাঁ, এই প্রসঙ্গে একটু যোগ করতে চাই। সরকারকে উৎখাত করতে ইরানি জনগণকে আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইরানি জনগণের উদ্দেশ্যে বলেন যে আমাদের কাজ শেষ হলে তোমাদের সরকার উৎখাত করো। এই ছোট্ট এই জায়গাটা নুক্তা যোগ করার দরকার আছে। এর আগেও উনি গত ডিসেম্বর মাস থেকে মোটামুটি এই বয়ান গেয়ে যাচ্ছেন, আবার এটা এখন করছে। এবং ইরানিরা দেখেন কি স্মার্ট পিপল,
এই যে এলান মাস্কের যে স্টারলিংক, সেইগুলো এই টার্মিনালগুলো দিয়ে তাদের যারা স্লিপার সেল তারা যোগাযোগ করতো এবং ওই গণ্ডগোল করতো। রাশিয়া একই প্রবলেম ফেস করছিল ইউক্রেন, এবং তারা ওই প্রযুক্তি ব্যবহার করছে যে ওইটাকে ডাউন করতে হবে, এবং ওই মোটামুটি সবগুলো ধরা পড়ে গেছে। মানে প্রত্যেকে তাদের নিজস্ব একটা প্রযুক্তি ব্যবহার করে তাদের এই স্টারলিংকের কার্যক্রম কানেকশনে জি তারা যোগাযোগ করতে হবে, চালিয়ে যেতে জি থাকে। জি রাইট। আচ্ছা, সেক্ষেত্রে ইরানও এই ক্ষেত্রে দক্ষতার পরিচয় দিয়ে নিজেদের কার্যক্রম Right. চালিয়ে ওই যে যাচ্ছে। সহায়তা, এবং এই জায়গায় আপনাকে আরেকটা জিনিস আন্তর্জাতিক সহযোগিতার যে বিষয়টা আসে, যে ইরান রাশিয়াকে এই পরিমাণ সহায়তা করছে ড্রোন দিয়ে, বিশেষ করে যুদ্ধের প্রথম দিকে খুব কাজে লাগছিল। এখন যেটা হয়েছে, ইরানের ড্রোনের সাথে রাশিয়া আবার প্রযুক্তি যোগ করে এটাকে আরও বেশি স্মার্ট বানায় ফেলছে, এবং সেক্ষেত্রে চীনেরও ইনপুট আছে। তো আমি একটু এই জায়গায় আরেকটা ক্ষুদ্র কথা যদি না বলি আমি, তাহলে অসম্পূর্ণ থেকে যাবে, যে ইরান, রাশিয়া এবং চীন, এই যে ত্রিভুজ, এই ত্রিভুজের একটা বাহু, এই যে এইগুলো সব প্রিটেক্সট, মানে ফলস প্রিটেক্সট, কোনো তেমন যৌক্তিক কারণ না, যাতে করে চীন, রাশিয়া এবং ইরান একসাথে হয়ে ওরা যে ধরনের একটা ওয়ার্ল্ড অর্ডার, তারপরে যোগাযোগ, নর্থ সাউথ করিডোর, এগুলো করার চেষ্টা করছে। তো ইরানকে তুলনামূলকভাবে ওই দুটার চাইতে সহজ তাকে টেক আউট করা। আচ্ছা আচ্ছা, সেই জন্য এই ইরানের উপর আক্রমণ। ধন্যবাদ। মেজর আশরাফুজ্জামান, আবারও আসবো। সাকিব আলী, জনাব সাকিব আলী, আমি আপনার কাছে এই একই প্রসঙ্গ ধরে একটু আসতে চাই, যে এই যে চীন, রাশিয়া এবং ইরান, এই তিন দেশ যখন একসাথে হয় এবং তাদের প্রযুক্তিগত শক্তি একসাথে হয়, সামরিক বাহিনী সব কিছুই যখন বুদ্ধিমত্তা, কৌশল সব একসাথে হয়, তখন কি সেটা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সম্মিলিত শক্তিকে ছাড়িয়ে যেতে পারে বলে আপনি মনে করেন? আমরা এখনো জানি না। এবং আপনি একটু আগে প্রথমে শুরু করেছিলেন যে প্রশ্নটা দিয়ে, মেজর জামানকে আপনি যে প্রশ্ন করেছিলেন যে চীন কি সরাসরি যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধে জড়াবে কিনা, আপনি বোধহয় বলেছেন। আমার কথা হচ্ছে যে না, চীন কখনোই যুক্তরাষ্ট্রের সাথে এই অবস্থায় জড়াবে না। সে যেটা চাচ্ছে সেটা হচ্ছে, সে দেখতে চাচ্ছে, মানে এটা আমরা মনে করি, সে দেখতে চাচ্ছে যে তার কিন্তু কিছু নতুন অস্ত্র শস্ত্র সে তৈরি করছে। গত 2 থেকে 3 বছরের মধ্যে চীনা অস্ত্র অত্যন্ত ভালো কোয়ালিটির অস্ত্র বলে, উচ্চমানের অস্ত্র তারা তৈরি করছে বলে তারা মনে করে। এখন এই অস্ত্রগুলোর কিন্তু একটা পরীক্ষা নিরীক্ষা হওয়া দরকার, আসলেই কি এগুলো খুব ভালো, সেটাই কিন্তু এখন ইরানকে দিয়ে এটা ব্যবহার করা হবে। আমরা কি কয়েকদিন আগে মহড়াতে এমন কোনো আভাস পেয়েছি? আমরা আভাস পাচ্ছি, যেটা দেখে ডোনাল্ড ট্রাম্প সম্ভবত মন্তব্য করেছিলেন যে তিনি নেভি, এখন তো তিনি বলেছেন তিনি নেভি ধ্বংস করতে চান ইরানে, কিন্তু ইরানে SQ-309 আই থিঙ্ক দ্যাট ইজ দেয়ার 302 ক্রুজ আপনার অ্যান্টি শিপ মিসাইল, তাদের আপনার বলা হচ্ছে ওদের J-20 তারা ফাইটার পেয়েছে বলা হচ্ছে 20টা বা 16টা, এরকম নানান জিনিস তাদেরকে দেওয়া হয়েছে বলে বলা হচ্ছে। আমরা কিন্তু এখনো জানি না তারা পেয়েছে কিনা। এখন বিষয়টা হচ্ছে যে এগুলো ব্যবহার যদি করে, যদি দেখা যায় যে এগুলো খুব ভালো কাজ করলো, তাহলে চীনের তো এমনিতেই খুব উঠে যাবে, আপনার নাম হয়ে যাবে, সবাই তখন চীনের অস্ত্রই কিনতে থাকবে, এবং আমেরিকার অস্ত্র যে খুব খারাপ অবস্থা সেটাও প্রমাণিত হবে। আর যদি ধরেন এই অস্ত্র ভালো কাজ করলো না, তাহলে চীনের কিন্তু কোনো ফেস লস হইলো না, মানে চীন হচ্ছে ঠিক আছে আমরা দেখি, আমরা এরপরে করবো, তাহলে চীনের তো কোনো লোকসান হচ্ছে না। সুতরাং সেই জন্য চীন ইরানকে দিয়ে এটা ব্যবহার করিয়ে দেখবে যে এটা কিভাবে কাজ করে, এবং যুক্তরাষ্ট্র আসলে ইরানকে দিয়ে সেই যুক্তরাষ্ট্রকে দুর্বল করার চেষ্টা করবে। এটা হচ্ছে চীনের কাজ। আপনি বললেন যে চীন, রাশিয়া এবং ইরান একসাথে হলে তারা, আপনি একদিকে মনে রাখবেন যে যেদিকে যুক্তরাষ্ট্র আছে সেখানে কিন্তু যুক্তরাষ্ট্র আছে, জাপান আছে, পশ্চিম ইউরোপ আছে, সুতরাং সেখানে কিন্তু ডেভেলপ কান্ট্রির সংখ্যা অনেক বেশি। কিন্তু তাহলে আমাদের কথা হচ্ছে যে এই যে আপনি যে বললেন যে প্রযুক্তিতে তারা উপরে থাকবে কিনা, সেটা নির্ভর করবে চীনের উপরে। যদিও রাশিয়াও কিন্তু বিশেষ করে আমরা বলবো যে ওটাকে কি বলে ওরা এখন যেটা মার্ক 5 মার্ক 6 এর যে ইয়েটা হাইপারসনিক মিসাইল কিন্তু তৈরি করা হয়েছে, যেটা শব্দের গতির কয়েক গুণ বেশিতে যায়। সেই হাইপারসনিক মিসাইল কিন্তু আমেরিকান নাই। হাইপারসনিক মিসাইল আছে আপনার চীনের আছে, রাশিয়ার আছে, ইরানেরও আছে, এমনকি কয়েকদিন আগে দেখলাম যে ইন্ডিয়াও তৈরি করছে, কিন্তু এখন পর্যন্ত আমেরিকার এটা নাই। সুতরাং কিছু কিছু দিকে এরা হয়তো এগিয়ে আছে,
কিন্তু আমরা এই প্রযুক্তিগুলোতে কে এগিয়ে আছে না আছে আমরা বুঝতে পারবো না যতক্ষণ না এগুলো যুদ্ধে দেখা যাবে। আমরা আশা করি এমন দিকে যাবে না, সেই প্রত্যাশা তো থাকেই আমাদের, যেন আমরা যুদ্ধে গিয়ে কার সক্ষমতা কতটুকু সেটি যেন আমরা পরীক্ষা করতে না হয় বা দেখতে না হয়। আরেকটি বিষয় আসবো, ডেলিজ খান আপনি রয়েছেন আমাদের সাথে। পারমাণবিক স্থাপনায় হামলার ফলে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে কিনা এবং সেটি আসলে ঝুঁকিটা কতটুকু থাকে? আমরা দেখি যে বিভিন্ন সময়ে এই যুদ্ধগুলো আসলে আঞ্চলিক যুদ্ধ হিসেবে থাকে না, অনেক সময় বড় আকারে যুদ্ধটা ছড়িয়ে পড়ে এবং সবাই যে শঙ্কাটা করে থাকে যে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা সবার মধ্যেই থাকে। আপনি কি দেখেন যে ইরান এবং এই ইসরায়েল আমেরিকার এই যুদ্ধ আসলে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যেতে পারে, এমন কোনো আশঙ্কা করেন কিনা ডেলিজ খান? ধন্যবাদ। যদি আমি কারেক্টলি বুঝে থাকি, দুটা পার্ট, একটা হচ্ছে যে যদি নিউক্লিয়ার মানে এসকেলেশন হয় তাহলে এটার জন্য কোনো ক্ষতি হবে কিনা, আর এটা হচ্ছে রিজিয়নাল এসকেলেশন হবে কিনা। তো ফার্স্ট হচ্ছে যে আপনি যদি লক্ষ্য করেন, আমরা যুদ্ধের ভাষায় যেটাকে বলি বেলিজারেন্ট রেশিও, মানে দুইটা পক্ষের মানে তুল্য বিচার। তো এখানে আপনি দেখবেন যে দুইটা নিউক্লিয়ার সুপার পাওয়ার, ওয়ান ইজ ইউএসএ অ্যান্ড ওয়ান ইজ ইসরায়েল, তারা ফাইট করতেছে এগেইনস্ট ইরান। ইরান ইজ নট এ নিউক্লিয়ার পাওয়ার অ্যাজ ইয়েট এখন পর্যন্ত। আর মানে ওদের যে নিউক্লিয়ার ক্যাপাসিটি এবং ফ্যাসিলিটিসগুলো আছে, এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার। সেটা হচ্ছে যে মোসাদ্দেক যখন এর আগে কিন্তু মোসাদ্দেককেও আমেরিকা মানে এরকম রেজিম চেঞ্জ করাইছিল, এবং করানোর পরে ওই শাহরেজা পেহলেভিকে নিয়ে আসলো। শাহরেজা পেহলেভিকে যখন আনার পরে শাহরেজা পেহলেভিকে দিয়ে এই যে ইরানের এখন যে আপনি নিউক্লিয়ার ফ্যাসিলিটিস এবং পুরো প্রোগ্রামটা দেখতেছেন, এটা কিন্তু সিআইএ মাধ্যমে আমেরিকা ইরানকে দিয়েছিল শুরু করার জন্য। সেই আমেরিকাই এখন আবার মানে ইরানের এটা ধ্বংস করতে যাচ্ছে। ভেরি ইন্টারেস্টিং টুইস্ট। আচ্ছা, এখানে আপনার আরেকটা মানে এই কোশ্চেনটার আনসার আমি দিয়ে দিই একবারেই। যেমন চেরনোবিল দুর্ঘটনার কথা আমাদের এখনো জানা আছে। যদি আপনি ধরে নেন যে ইরানের ওই লেভেলের পারমাণবিক ফ্যাসিলিটি, পরীক্ষা নিরীক্ষার সক্ষমতা আছে, আর সেটাতে যদি মানে ইউএসএ এবং ইসরায়েলের যে জয়েন্ট ফোর্স এই মুহূর্তে আছে, তারা যদি ইফেক্টিভলি অ্যাটাক করতে পারে আর সেটা যদি ধ্বংসপ্রাপ্ত হয়, তাহলে অফকোর্স এটার একটা মানে রেসিডুয়াল ইফেক্ট ইরানে এবং আশেপাশে ছড়াবে। হ্যাভিং সেইড দ্যাট, আমার কাছে ওটার সম্ভাবনা খুব কম মনে হচ্ছে। ওটা বলে এবার আমি আপনার পরের অংশটাতে আসি, যে রিজিয়নাল এসকেলেশনের যে আপনি আশঙ্কার কথা বলছেন। এখানে আপনাকে যে জিনিসটা খুব কেয়ারফুলি বুঝতে হবে সেটা হচ্ছে, আমাদের বাংলাদেশি অনেকেই দেখি আমাকে জিজ্ঞেস করে মাঝে মাঝে, স্যার মানে মুসলিম দেশ ইরান, তা আশেপাশে যে মুসলিম দেশ আছে তারা কেন? আমি এই প্রশ্নটা আসতাম যে আমি আপনার কাছে এই একই প্রশ্নে আসলে আসতাম যে আশেপাশের দেশগুলো কেন ইরানের পক্ষ না নিয়ে আসলে যুক্তরাষ্ট্রের দিকে ঝুঁকে পড়ছে, এটির আসলে কারণটা কি? মানে এক্স্যাক্টলি এটা মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্যের কেন অভাব? একটা অংশ, জি শুনছি আমি। না, ঐক্যের অভাব না, এটার একটা অংশ অলরেডি মানে সাকিব ভাই কভার করে ফেলছেন, এটা হয়তো নোটিস করেন না, আমি একটু এক্সপ্যান্ড করি। আপনি লক্ষ্য করলে দেখবেন যে পৃথিবীর সব দেশেরই কিন্তু রিজার্ভ হচ্ছে ডলারে। সৌদি আরবের রিজার্ভ ডলারে, জর্ডানের রিজার্ভ ডলারে, ইউএইর রিজার্ভ ডলারে। আর আপনারা এটা আমাদের দর্শকরা অনেকে হয়তো জানে, অনেকে হয়তো জানে না, রাশিয়া এবং ইরানের রিজার্ভ কিন্তু এখন পর্যন্ত ইউএস ডলারে যে রিজার্ভ আছে, এটা এখন পর্যন্ত কনফিসকেট করে রাখছে ইউএসএ। তার মানে ইউএস এর একটা ক্ষমতা আছে যে বাংলাদেশ যদি ইউএস এর এগেইনস্টে কোনো কারণে চলে যায়, তাহলে তাদের ওখানে একটা আইন আছে, যে আইন দিয়ে বাংলাদেশের যে মানে ডলারের রিজার্ভটা ইউএসএ তে রাখা আছে, এটা সে জব্দ করে দিতে পারে, এবং এটা অনির্দিষ্টকালের জন্য জব্দ করতে পারে। এইটা একটা ভয়, যে ভয়ের কারণে অন্যান্য যে মুসলিম রাষ্ট্র আছে ওখানে, তারা এই আমেরিকার এগেইনস্টে যায় না। দিস ইজ নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, পুরো ডিজাইনটাই দাঁড় করানো হয়েছে পেট্রো ডলারের উপর বেস করে। আপনি পেট্রোলিয়াম বিক্রি করবেন, বিনিময়ে ডলারে এটা বিক্রি করতে হবে। দেয়ার বাই ডলারের এই আধিপত্য এখন পর্যন্ত ভাঙা যায় নাই। ব্রিক্স এবং অন্যান্য তারা ভাঙার চেষ্টা করতেছে। ইরান একেবারে নিজস্ব পদ্ধতিতে আস্তে আস্তে এটা অলমোস্ট চোরাইভাবেই তেল বিক্রি করে করে চলতেছে, যেহেতু ডলার এসে বিক্রি করতে পারে না বিকজ অফ দ্য স্যাংশন। এখন এই যে ওখানে যে কান্ট্রিগুলো আছে, আপনি লক্ষ্য করলে দেখবেন যে যখন ইউএসএ অ্যাটাক করলো এবার আজকে ভোরে ইরানের উপরে, ইরান কিন্তু রিটালিয়েটরি অ্যাটাকটা করছে নট অনলি অন ইসরায়েল বাট অলসো জর্ডানে, ইরাকে, তারপরে হচ্ছে ইউএইতে, কাতারে এবং কুয়েতে, যে জায়গাগুলোতে ছোট ছোট আমেরিকান
এইটাই হচ্ছে বাস্তবতা, যে ছোট ছোট আমেরিকান ক্যান্টনমেন্ট আছে ওখানে, এবং ইউনাইটেড আরব আমিরাতের পুরা এয়ার ডিফেন্সটা দেয় হচ্ছে ইউএস আর্মি। কিছুদিন আগ পর্যন্ত সৌদি আরবের এয়ার ডিফেন্সের একটা বড় অংশ ভাড়ায় ইউএস আর্মি দিত। তো এই যে বাস্তবতাগুলো আছে, এই বাস্তবতাগুলোর কারণে মুসলিম বিশ্বের যে ভাইরা আছে আমাদের, তারা ইরানের পক্ষে যাওয়ার সুযোগ পায় না। সো দিস ইজ ওয়ান কোশ্চেন, মানে আপনার যে কোশ্চেনটা ছিল এটা আমি আনসার দিলাম। এবার আসি হচ্ছে রিজিওনাল এসকেলেশনের যে থ্রেটটা আছে, আই ডোন্ট থিঙ্ক রিজিওনাল এসকেলেশন হওয়ার কোনো চান্স আছে, কারণ ওই পরিমাণ ফোর্স এখন ওখানে কনসেন্ট্রেট করে নাই। এরা আসছে বিমানে করে, মানে আগের বারের মতোই আমার ধারণা কিছু বোমাবর্ষণ করবে, কিছু ক্ষয়ক্ষতি করবে, স্ট্র্যাটেজিক কিছু পজিশন নষ্ট করবে, বিনিময়ে ইরান কিছু স্কার্ড, ওই যে ওদের যে ক্ষেপণাস্ত্র আছে, ড্রোন আছে, এগুলো দিবে, এবং দেওয়ার পরে কয়েকদিন পরে এটা আবার কুল ডাউন হয়ে যাবে। কারণ ওদের মেইন অবজেক্টিভ কি? মেইন অবজেক্টিভ হচ্ছে ইরানকে উইক করা। ইরানকে উইক করা দরকার এই কারণে ইসরায়েলকে স্ট্রং করা। এটা রিজিওনাল এসকেলেশনে কেন যাবে না? কারণ রাশিয়া এই মুহূর্তে ওই ক্যাপাসিটিতে নাই, সে ইউক্রেনের সাথে যুদ্ধ শেষ করতে পারতেছে না। সে এসে এই রাশিয়ার সাথে তো ইরানের অলরেডি একটা চুক্তি আছেই, অনাক্রমণ চুক্তি, ওই চুক্তি তো সে অ্যাক্টিভেট করে নাই এই এসকেলেশনের সময়, সুতরাং এটা করবে না। চায়না অফকোর্স নো, সে একদম পিওর ব্যবসায়ী, সে অলরেডি মনে করেন যে ইকোনমিতে বিট করে ফেলছে, ইউএসএ কে অলমোস্ট বিট করে ফেলছে। সুতরাং চায়নার একটা ডিজাইন হচ্ছে সে কখনো আরেকজনের যুদ্ধ লড়তে যায় না। আর আমেরিকার হচ্ছে একটা নির্লজ্জ জাতি, তারা ভিয়েতনামে গিয়ে হারছে, তারা ইরাকে গিয়ে হারছে, তারা আফগানিস্তানে হারছে, এদের হারতে লজ্জা লাগে না, এরা হারবে, হেরে আবার ব্যাক করে চলে যাবে। সুতরাং এই জায়গাতে আমি এখন পর্যন্ত, আই মে বি রং, বাট আমি এখন পর্যন্ত ওই ডিনামিক্সটা পাচ্ছি না যে এইটা থার্ড ওয়ার্ল্ড ওয়ার অথবা মানে রিজিওনাল এসকেলেশনে যাবে। ইফ ইউ আস্ক মি টু প্রেডিক্ট অ্যাজ অফ টুডে, আজকের মতো করে, তাহলে আমি বলবো যে এইটা মেবি আরো 10-12 দিন চলবে, চলার পরে আবার ওই ইরান তার প্রক্সি দিয়ে যুদ্ধ করতে থাকবে, আর কিছুদিন পর পর আমেরিকা আর ইসরায়েল মিলে ইরানকে একটু একটু করে বোমাবাজি করবে। জি, ধন্যবাদ। ডেলিজ খানের ভাষ্য মতে এটি খুব বেশি দিন আসলে যাওয়ার সুযোগ নেই, 10-12 দিনের মধ্যে থেমে যাবে। তো এই যে কিছুদিন পর পর নিজেদের শক্তিমত্তার প্রদর্শন মানুষের সামনে এবং বিশ্ববাসীর সামনে দেখানো, তারই আরেকটা উদাহরণ এই মুহূর্তে আমাদের সবশেষ খবর পাওয়া পর্যন্ত আমিরাত, বাহরাইন ও কুয়েতের মার্কিন ঘাঁটিতে ইরানের যে পাল্টা হামলা, সে কারণে আকাশপথ বন্ধ করে দিয়েছে কাতার, কুয়েত ও আরব আমিরাত। এখন একদিকে মধ্যপ্রাচ্যের এই যে মার্কিন ইসরায়েল হামলা, অন্যদিকে আমরা দেখলাম পাকিস্তান আফগানিস্তানের সীমান্ত একটা যুদ্ধ পরিস্থিতির মতো তৈরি হয়েছে। আবার যেমনটা বলছিলেন যে অন্যদিকে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ, এগুলো কি সবগুলোই কোনোটার সাথে কানেক্টেড কিনা? আপনাকে অনেক ধন্যবাদ। শুধু এটা চিন্তা করে দেখেন, আমেরিকায় সবচেয়ে বেশি পাওয়ারফুল হচ্ছে জিউস লবি, তারপরে পাওয়ারফুল হচ্ছে ওই যে মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স। যুদ্ধ না করে থাকতে পারে না ওই যে, এবং প্রচুর অর্থের লেনদেন হয়, এবং অস্ত্র বিক্রি আরেকটা উদ্দেশ্য থাকে কি ওই যে যুদ্ধ হলে ওটা হয়। আচ্ছা, আমি আর দু একটা করা বলে আমি উত্তর দিচ্ছি। এটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প এখানে আসার পিছনে একটা বড় কারণ হচ্ছে ওনার জনপ্রিয়তা খুব নিচে নেমে গেছে। মিড টার্ম ইলেকশন হচ্ছে এই নভেম্বরে, সুতরাং এই যুদ্ধের মধ্যে একটু রাখলে, আর আমেরিকানরা এমন একটা জাতি যারা ওই মানে তাদের দেশের বাইরে খুব কম লোকই খবর রাখে, চিন্তা করে। সুতরাং এই যুদ্ধে নিয়ে জিউস লবিকে যদি সন্তুষ্ট করা যায়, প্লাস দেখা যাবে আমরা যুদ্ধ জিতে গেছি বা আমরা ভালো করেছি, তাহলে তার মিড টার্ম ইলেকশনে ভালো রেজাল্ট করার সম্ভাবনা আছে। ডোনাল্ড ট্রাম্প তো আরেকবার আসবেন, আরেক টার্মে আসবেন না, তিনি তো 2 বছরই থাকবেন। ওনা তো কংগ্রেসম্যান, রিপাবলিকানদের তো কংগ্রেসম্যান আছে, এবং ডোনাল্ড ট্রাম্পের বর্তমানে তার নিজের যে ভোটার বেস সেটা দুর্বল হয়ে গেছে। আচ্ছা, সেই জন্য। আচ্ছা, আর হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের থিওরি হচ্ছে যে ব্রিং পিস থ্রু ওয়ার। উনি তো কিন্তু নির্বাচিত হয়েছিলেন যে যুদ্ধ না করার বা যুদ্ধের সাথে না জড়ানোর প্রতিশ্রুতি দিয়ে, কিন্তু মার্শাল্লাহ 8টা যুদ্ধে এই মানে 1.5 বছরে জড়াই গেছেন আর কি। 1.5 বছর হয়নি, এই 1 বছর 1 মাস হচ্ছে। আচ্ছা, আরেকটা হচ্ছে এই জেট-এন-সি। আচ্ছা, আপনি বলছিলেন যে প্রতিশ্রুতি দিয়ে থাকেন সবসময় মার্কিন প্রেসিডেন্টরা যে যুদ্ধে জড়াবেন না, এবং তারই ব্যতিক্রম না আসলে ডোনাল্ড ট্রাম্প, তিনিও এসে একই কাজই করেছেন। এর পেছনে কি অন্য কোনো শক্তির হাত থাকে, নাকি তারা আসলে নিজে থেকেই পরিস্থিতির শিকার হয়ে পরিবর্তন হতে বাধ্য হন? ওই যে লবি আছে, তারা আপনার ইলেকশন ক্যাম্পেইনে তারা ফান্ডিং করে, তারপরে সাপোর্ট র্যালি করে, সুতরাং তারা এটা কৃতজ্ঞতার প্রকাশ করতে হবে না, সেই মধ্যমটা। আরও দু একটা পয়েন্ট একটা যোগ করি। এই যে চীনা অস্ত্র বিক্রির ব্যাপারে ভাই বলেছেন, তারপরে উনি বললেন, ধরে হচ্ছে কি, যেমন
10C J-10C পাকিস্তান যেটা ইন্ডিয়ার এগেনস্টে ব্যবহার করেছে, PL-15 যে মিসাইলটা, তো এটা তো স্টক মার্কেটে তাদের প্রাইস বেশি হয়ে গেছিল। তো তারা সরাসরি যুদ্ধ না করে যদি অন্যের মাধ্যমে যুদ্ধ করায় এটার মানে কার্যকরিতা যদি পরীক্ষিত হয়, তাহলে তার বাজার দর বেড়ে যায়। ওই আবার মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের ইন্টারেস্টটা কিন্তু এখানে চলে আসে। আচ্ছা, রাইট। আরেকটা জিনিস হচ্ছে যে ইরান চাচ্ছে যুদ্ধটাকে আরও দীর্ঘায়িত করার জন্য, কারণ যত বেশি দীর্ঘায়িত হবে আমেরিকা কিন্তু ওই ধুমধাম করে মেরে চলে যেতে চায়, মানে সোজা কথায় আমি বললাম সহজ ভাষায়। আর ইরান চাচ্ছে যে যত দিন তারা আটকায় যাওয়া যায়, কারণ আমেরিকায় যখনই বেশি দিন আটকায় যাবে তখন তাদের গোলাবরদের, এবং বর্তমানে আমেরিকার আমি কমিটি শুনছিলাম বিশেষজ্ঞদের কাছ থেকে, এবং ইউএস যে জয়েন্ট চিফস অফ স্টাফ উনি কিন্তু এই যুদ্ধে সম্মতি দেয় নাই, কারণ তাদের ওয়ার স্টক খুব লিমিটেড হয়ে গেছে। ইউক্রেনে দিয়েছে, আর ইসরায়েলে তো এই যে গাজায় সেই 2023-এর 7ই নভেম্বর থেকে তো অনবরত সব ব্যবহার করছে, মানে একসাথে এতগুলো যুদ্ধ চালানো তাদের জন্য খুব কঠিন হয়ে যাচ্ছে। রাইট। আর ওইদিকে মানে আমেরিকার একটা বড় নজর হচ্ছে তাইওয়ান, অর্থাৎ ওই প্যাসিফিকে, তো ওই জায়গায় সে দুর্বল হয়ে যাচ্ছে। এবং এখানে আরেকটা জিনিস জরুরি হচ্ছে যে ডলার নিয়ে কথা হচ্ছে, ডলার ট্রেজারি বন্ড বিক্রি করছে জাপানের কাছে এবং চীনের কাছে, তারা এখন অফলোড করছে, এবং চীনের কাছে এখন বিরাট অস্ত্র, এটা আচ্ছা বিরাট অস্ত্র। তা আর একটা ছোট্ট পয়েন্ট হচ্ছে এই ড্রোন, ইরান কেমন স্মার্ট দেখেন, তারা ওই আফগানিস্তানে ইউএস ড্রোন ঘোরাফেরা করতো, তো যখনই তাদের মানে সীমানার কাছাকাছি আসছে ওই ড্রোনকে তারা নামাইছে প্রযুক্তি দিয়ে, নামায় সেটাকে রিভার্স ইঞ্জিনিয়ারিং করে এখন ওদের সমতুল্য বা সমমানের বা কিছুটা নিচু হলেও সেই ধরনের ড্রোন তৈরি করে ফেলছে। এখন সর্বশেষ যেটা হচ্ছে নেভির একটা ড্রোন খুঁজে পাওয়া যাচ্ছে না, এই 3 দিন আগের ঘটনা, এবং ধারণা করা হচ্ছে ওই একই কারসাজি করছে ইরান। সো ইরানের প্রযুক্তিগত যে হিউম্যান রিসোর্স যে আছে সেটা তাদের জন্য খুব বড় অ্যাসেট। ধন্যবাদ। জি, আরেকটা বিষয় আমি আপনার কাছে একটু ছোট করে জানতে চাই যে প্রচুর প্রবাসী বাংলাদেশি প্রবাসে মধ্যপ্রাচ্যে এই যে অবস্থান করছেন, এখন যে হামলা চলছে, পাল্টাপাল্টি হামলায় তারা বেশ বিপদের সম্মুখীন হবেন, কিন্তু এই যুদ্ধ যদি আরো বেশি দিন যায় তাদের উপর কি প্রভাব পড়বে বলে আপনি মনে করছেন? প্রথমত হচ্ছে যে মধ্যপ্রাচ্যে যে সমস্ত দেখেন, ওই যে ভাই যেটা বললেন, আপনি প্রশ্ন করলেন সেই প্রকৃতি বললেন, স্কুলের উপর বোম্বিং করছে আমেরিকা, তো মানুষের জীবন তাদের জন্য কোনো বিষয় না, কিন্তু ইরান মিলিটারি টার্গেটগুলো থেকে হিট করছে, তারা কিন্তু সিভিল এলাকায় হিট করে নাই। তো সৌদি আরবের মতো বড় দেশ এগুলোতে হয়েছে, ওই ধরনের প্রাণহানির সংখ্যা আমি একটু কম করছি, একটু কমই, কিন্তু ওভারঅল মার্কেটটা একটা অস্থিতিশীল হয়ে যাচ্ছে। বিশেষ করে তেলের দাম যখন বেড়ে যাবে, অন্যান্য দেশগুলোতে সব কিছুর দাম বেড়ে যাবে, এবং সেই ফলে একটা ইনফ্লেশন অর্থাৎ মুদ্রাস্ফীতি বেড়ে যাবে, এবং তার ফলে এই যে এমপ্লয়মেন্টের একটা চ্যালেঞ্জ হয়ে যাবে। কারণ ওই যে আপনার তেল বিক্রি করতে না পারলে সৌদি আরব, তারপরে ইউএই, ওমান, কাতার যদি তেল বিক্রি করতে না পারে, কাতার তো গ্যাস বিক্রি করে, তো ওই না করতে পারলে তাহলে তাদের নিজস্ব অর্থনীতি তো হুমকির মুখে পড়বে, তাহলে লোক নেবে কোত্থেকে? জি, এই ধরনের একটা চ্যালেঞ্জ আছে, এটা আমাদের জন্য চ্যালেঞ্জ, এবং আমাদের জন্য আরেকটা বড় চ্যালেঞ্জ হচ্ছে তেলের দাম যদি বেড়ে যায় তাহলে আমাদের সব জিনিসপত্রের দাম বেড়ে যাবে। আর যদি তেলের দাম যদি 10 টাকা বাড়ে, মার্শাল্লাহ আমাদের ব্যবসায়িক সম্প্রদায়ের অনেক ভদ্রলোক আছেন, ওরা 20 টাকা প্রত্যেক জিনিসের দাম বাড়িয়ে দেবে, আপনি এটা নিশ্চিত থাকেন। আচ্ছা মেজর আশরাফুজ্জামান, ধন্যবাদ আপনাকে। আমি আরও একবার আসতে চাই সাকিব আলী আপনার কাছে, একই কথা নিয়ে আসছি যে প্রবাসী অনেক বাংলাদেশি অনেক দেশেই আটকা পড়েছে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে, তাদের আসলে তাদের উপর কি ইম্প্যাক্ট পড়তে পারে সেটি, এবং যুদ্ধনীতি যেমনটা বলছিলেন মেজর আশরাফুজ্জামান, যে যুদ্ধনীতির বিষয়গুলো, যে আমেরিকা সিভিলিয়ানদের ওপর হামলা করছে ইরানে, কিন্তু ইরান আসলে সে কাজটি করছে না, মার্কিন ঘাঁটিগুলোতে তারা হামলা করছে। যুদ্ধনীতির বিষয়টি আসলে কি মার্কিনিরা বা ইসরায়েলিরা কখনোই মানে না? এরকমই কি হয়ে আসছে সবসময়? জি, ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে বাংলাদেশি যারা যারা প্রবাসী আছে, আগে কি ওইটা বলবো নাকি দ্বিতীয়টা আগে বলবো? আচ্ছা, আপনি তো দ্বিতীয়টা খুব কোশ্চেন করলেন। প্রথম কথা হচ্ছে যে এমনিতে যুদ্ধের ব্যাপারে কিন্তু একটা আপনার জেনিভা কনভেনশন আছে, তো জেনিভা কনভেনশন মানা উচিত। জেনিভা কনভেনশনে বলে যে আপনি কিন্তু সরাসরিভাবে
নিরপরাধ বা নিরস্ত্র জনগণকে আক্রমণ করবেন না, এটা বলা হয়। কিন্তু যুদ্ধের সময় ধরেন নিরস্ত্র একজন হলো, কিন্তু নিরস্ত্র ব্যক্তি যে রাত্রেবেলা যে বন্দুকের কারখানায় কাজ করে না, সেটা তো আপনি জানেন না। আমি কথার কথা বলছি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেন অ্যালাইড ফোর্সেস তারা কিন্তু আপনার ড্রেসডেন মানে থেকে হ্যামবুর্গ মানে জার্মানির সমস্ত শহর ভেঙে টুকরো টুকরো করে দিয়েছিল, একদম গুড়িয়ে দিয়েছিল। অ্যাকচুয়ালি পারমাণবিক বোমার ফলে যতজন মারা গেছে তার থেকে অনেক বেশি মানুষ জাপানে মারা গেছে কিন্তু ফায়ার বম্বিং বাই দ্য আমেরিকানস ইন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। সুতরাং আপনার নিরস্ত্র মানুষকে হত্যা করা এটা কিন্তু যুদ্ধে হয়েই থাকে। তবে বিশেষ করে এই জন্য হয়ে থাকে কারণ হচ্ছে যে শহরগুলোতে ধরেন ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন আছে, সেই ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন যাতে আটকানো যায়, কারণ এই ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন দিয়েই যুদ্ধ হয়। কিন্তু আমার মনে আছে যে একজন যিনি বম্বিংটা করছিলেন জাপানে, সেই জেনারেল বলছিলেন যে আমরা যদি হেরে যাই, অর্থাৎ যুক্তরাষ্ট্র যদি হেরে যায়, তাহলে আমার কিন্তু ফাঁসি হবে। অর্থাৎ যে হেরে যায় তার জন্য সব শাস্তি আছে, যে জিতে যায় তার জন্য কিন্তু কোনো শাস্তি নাই। সুতরাং যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল তারা যদি আপনার অন্যায় করেও তাদের কিন্তু শাস্তি হবে না যদি তারা জিতে যায়, আর যারা হেরে যাচ্ছে তাদের জন্য হবে। এখন আপনি বলছিলেন যে কথার কথা ইরান কিন্তু গালফ কান্ট্রিতে সিভিলিয়ানদের উপরে অ্যাটাক করছে না, কিন্তু তারা তো নর্দার্ন ইসরায়েলে করছে। কারণ নর্দার্ন ইসরায়েলে তারা বুঝে যে ইসরায়েলি যারা আছে তারাই ইসরায়েলের আপনার শক্তি তৈরি করে, আর যদি তৈরি নাও করে, তারা যদি মনে করে আমি এই সিভিলিয়ানদেরকে মারলে ইসরায়েল আমার উপরে আক্রমণ করা বন্ধ করবে, তাহলে তারা করতে পারে। মানে আসলে ওই দিক দিয়ে চিন্তা করলে কেউই যুদ্ধনীতির ব্যাপারগুলো মানছে না এবং সবাই তার শত্রুপক্ষকে আক্রমণ করতে ব্যস্ত রয়েছেন। ছোট করে একদম 30 সেকেন্ডে যদি একটু আমাকে বলেন যে বাংলাদেশের মানুষ যারা বাইরে আটকা পড়েছে তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে? আমি আগে থেকে বলে দিই, বাংলাদেশের মানুষের কোনো অসুবিধা হবে না, কারণ যারা সৌদি আরবে আছেন, আরব আমিরাতে আছেন, কাতারে আছেন, ওমানে আছেন, হ্যাঁ বাহরাইন আছেন, যারা আছেন সেই সমস্ত জায়গায় ইরান কিন্তু আক্রমণ করছে, যেটা মেজর জামান বললেন সেটা হচ্ছে আমেরিকান ফোর্সের উপরে। যেহেতু আমেরিকান ফোর্সের যেখানে ঘাঁটি, সেখানে আমি ধরে নিচ্ছি যে বাংলাদেশিরা নাই, সুতরাং সেখানে যেহেতু তারা নাই, সুতরাং আমি মনে করি যে তাদের উপরে আক্রমণ আপাতত হচ্ছে না। তবে এই যুদ্ধ যদি মাসের পর মাস চলতে থাকে তাহলে সেটা আরেক দিকে যেতে পারে, কিন্তু বর্তমানে আমরা মনে করছি যেটা ডেল এইচ খানও বললেন যে এটা বোধহয় কয়েক দিনের বেশি এটা বলবে না। কারণ আমি কেন বলছি, কারণ ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ইট উইল বি আ মাল্টি ডে অপারেশন। তো মাল্টি ডে, উনি কিন্তু মাল্টি উইক, মাল্টি মান্থ, মাল্টি ইয়ার বলেন নাই, উনি বলছেন মাল্টি ডে। তা আমি তো ধরে নিচ্ছি 7 দিনের বেশি হবে না, কিন্তু হয়তো বা 7 দিনের বেশি হতে পারে। আপনাদের দুজনের প্রেডিকশন কাছাকাছি, কারণ মাল্টি ডে বলেছেন উনি, আমি এই জন্য বলছি, আর কিছু না, আমার কোনো গোপন কোনো ইয়ে নাই, কিন্তু উনি যেটা বলেছেন সেটাতে বলছি যে আমি এই জন্য মনে করি যে বাংলাদেশে তেমন কোনো কিছু হবে না। জি ধন্যবাদ। ডেলেজ খান, আপনার কাছে আরো একবার আসতে চাই। ইরান যেভাবে ইসরায়েল উপসাগরীয় দেশগুলোতে আমরা দেখলাম যে একযোগে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে, তাতে আধুনিক যুদ্ধক্ষেত্রে অপ্রতিসম যুদ্ধ কতটা প্রভাবশালী হয়ে উঠছে বলে আপনি মনে করছেন? ধন্যবাদ। প্রথম যেটা হচ্ছে যে আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে এই রমজান মাসটা আমাদের মুসলমানদের জন্য অত্যন্ত কষ্টের একটা মাস হিসেবে শুরু হয়েছে এবং চলছে, এই কারণে যে একদিকে ইরানে আমাদের মুসলিম ব্রাদাররা মারা যাচ্ছে, আবার আপনি দেখবেন আফগানিস্তান এবং পাকিস্তানে তারা মুসলিম ভাইরা একজন আরেকজনকে হত্যা করছে। অলরেডি 350-এর উপর মারা গেছে, 500-এর উপর হতাহত in the conflict of Afghanistan and Pakistan. Now coming back to the Iran issue, ইরান কিন্তু ভেনেজুয়েলা না। এই মাসখানেক আগে ইউএসএ ভেনেজুয়েলাতে যেটা করেছে যে মাদুরো, ওদের ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে সস্ত্রীক কিডন্যাপ করে নিয়ে গেছে ইউএসএতে, এইটা ইরানের সম্ভব না। ইরানের সম্ভব না কি কারণে? নাম্বার 1 হচ্ছে যে পার্সিয়ান যে সভ্যতাটা আছে এটা বেশ পুরাতন, তো তাদের ওই লিগেসিটা আছে, দিস ইজ নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ইরান মিলিটারি টেরেইন পয়েন্ট অফ ভিউ থেকে জিওগ্রাফিক্যালি ওয়ার্ল্ডের সবচেয়ে গিফটেড যে ওয়ার জোন আছে তার ভিতরে একটা। যেমন আপনি আফগানিস্তানে জিততে পারবেন না, আপনি সুইজারল্যান্ডে জিততে পারবেন না, আপনি ইরানে ওইরকমভাবে পারবেন না, বাংলাদেশে বর্ষাকালে এসে আপনি জিততে পারবেন না বাইরে থেকে এসে। সো এই একটা অ্যাডভান্টেজ তাদের আছে।
আর ইরানের সবচেয়ে বড় সমস্যা যেটা হয়ে গেছে যে ধরেন ওদের যে মানে টেকনোলজিক্যাল মানে হাঙ্গার আছে, তার সাথে যদি ওদের তেল বিক্রি এবং গ্যাস বিক্রির টাকা যদি ভালো মতো পায় তাহলে তো ইরানকে কেউ থামাইতে পারবে না। এই লিবিয়া গাদ্দাফির সময়ে মানে পড়াশোনা ফ্রি ছিল, হাসপাতালে চিকিৎসা ফ্রি ছিল, এমনকি নববিবাহিত দম্পতিকে গাদ্দাফির পক্ষ থেকে একটা করে ফ্ল্যাট উপহার দেওয়া হতো। সেই দেশটাকে তারা ধ্বংস করছে কি কারণে? কারণ ওদের তেলটা দরকার, সম্পদটা দরকার। এবং লিবিয়া ওয়াজ মানে গাদ্দাফি প্ল্যান করতেছিল যে হোল আফ্রিকার একটা সিঙ্গেল মুদ্রা হবে এবং সেটা দিয়ে তারা তেল বিক্রি করবে। তো এই জায়গাতে আমেরিকার যে স্বার্থ আছে এই স্বার্থে তো আঘাত লেগেছে এবং এই আঘাতের কারণে ধরেন এই যে মানে ইরানের উপর বারবার তারা আগ্রাসন চালাচ্ছে। আজ থেকে 2500 বছর আগে সঞ্জু একটা বই লিখছিলেন, দ্য আর্ট অফ ওয়ার। এই আর্ট অফ ওয়ারে উনি একটা পরিষ্কার কথা বলে গেছিলেন যে প্রাচীর বেষ্টিত নগর আক্রমণ করো না, দ্যাট হোল্ডস গুড ইভেন টিল ডেট। ইরানের এগেনস্টে আপনি ল্যান্ড অফেন্সিভ চালানো ইউএস এর পক্ষে এখন পর্যন্ত যে মানে তার শক্তি বিভিন্ন জায়গায় যেহেতু কমে গেছে, সেই কারণে আই ডোন্ট ফিল এটা ফিজিবল না এবং এটা সে ভাবেও না ইরানকে ওভাবে সে অ্যাটাক করবে না। বাট যেটা সাকিব ভাই আমার সাথে এগ্রি করছে, থ্যাংক ইউ টু হিম, সেটা হচ্ছে যে ইট ইজ গোইং টু বি লিমিটেড। যদি আমরা ধরে নিই, আপনার একটা ধারণা জানতে চাচ্ছি ডেলিজ খান, যে যদি আমরা ধরে নিই আর কিছুদিন পরে আপনার ভাষ্য মতে 12 দিন বা 7 থেকে 12 দিন আমরা ধরে নিলাম এই আক্রমণ, পাল্টা আক্রমণ হয়তো থেমে যাবে, আপনার কি মনে হচ্ছে যে ইরান এবং ইসরায়েল আমেরিকার এই হামলা, পাল্টা হামলার মধ্যে আসলে কারা এগিয়ে থাকবে শক্তিমত্তার দিক থেকে? আপনার কি মনে হয়? আচ্ছা, এইটা বোঝার জন্য আপু যেটা বোঝা খুব জরুরি সেটা হচ্ছে যে এখানে ভিক্টরি ডিফাইন করেন কিভাবে সেটা। মানে প্রত্যেকটা দিন ইসরায়েল এবং স্পেশালি মানে ইউএস এর যুদ্ধ মেইনটেনেন্সের খরচ অনেক বেশি, আর ইরানের সেই থেকে খরচ অনেক কম, কারণ ইরান এখানে ডিফেন্সিভ পজিশনে আছে। ও কিন্তু বিমান নিয়ে ইউএসএ-তে অ্যাটাক করতে যাচ্ছে না, সুতরাং ফুয়েল কস্ট নাই, তার সেই আর্সেনাল কস্ট থাকতেছে না, তার সেই মেনটেনেন্স কস্ট নাই। আপনি দেখেন যে আমেরিকার একটা মানে এয়ারক্রাফট ক্যারিয়ারের টয়লেট সিস্টেম ডিসরাপ্টেড হয়েছে, এই জন্য তাদের মানে বেশ হাস্যরসের সম্মুখীন হতে হয়েছে পুরো বিশ্বের সামনে। সুতরাং আপনি যদি আমাকে ভিক্টরি পয়েন্ট অফ ভিউ থেকে বলেন, ইরানের জন্য এখন পর্যন্ত প্রক্সি ওয়ার ইজ দ্য বেস্ট পলিসি তাদের জন্য। হ্যাঁ, তারা যখন তাদের তেল মানে উপযুক্ত দামে বিক্রি করতে পারবে এবং আরও যদি 5-10 বছর সময় পায়, তাহলে ইরান হয়তো নিউক্লিয়ার পাওয়ার হতে পারবে। ইরান কেন হয় নাই এটা নিয়ে আমি এই আজকে আর আলোচনায় যাব না, কারণ একই পদ্ধতিতে পাকিস্তানও নিউক্লিয়ার পাওয়ার হয়েছিল, ভারতও নিউক্লিয়ার পাওয়ার হয়েছিল, ইসরায়েলও নিউক্লিয়ার পাওয়ার হয়েছে। এরা এই 3টা রাষ্ট্র কিন্তু ওই চুক্তির বাইরে এসে নিজেরা আগে নিউক্লিয়ার পাওয়ার হয়ে গেছে। ইরানের ওই চান্স ছিল, ওই চান্সটা সে তখন নেয় নাই। নাও হি ইজ সাফারিং ফর দ্যাট। আর ওভারঅল আমার কাছে মনে হয় যে ইউএসএ এভাবেই আস্তে আস্তে আসবে। প্রত্যেকবার ইলেকশনের আগে জিউস লবিটা যেটা আছে, এই লবিটাকে স্যাটিসফাই করার জন্য, তাদের পারপাস সার্ভ করার জন্য, ইগো সার্ভ করার জন্য এসে ইসরায়েলের সাথে এখানে এসে বম্বিং করে যাবে। আর কন্টিনিউয়াস ইরান যেটা করতে থাকবে, হেজবুল্লাহ, হামাস, হুতি এবং নতুন নতুন যত প্রক্সি পারে সে বাড়াবে এবং বাড়ায় সে এই ইসরায়েলকে এই থ্রেটের উপর রাখবে। কারণ ইরানও জানে যে ইসরায়েল যত এক্সপান্ড করবে ইরান তত বেশি থ্রেটে থাকবে, অস্তিত্বের সংকটে থাকবে। ধন্যবাদ ডেলিজ খান, আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য অনলাইনে। জি জি অবশ্যই। আচ্ছা, খুব সংক্ষেপে বলবে, মানে আপনি এই যে ইরান কিন্তু যুদ্ধক্ষেত্রে রিয়েল টাইম ইন্টেলিজেন্স পাচ্ছে, অর্থাৎ কোন জায়গায় কি হচ্ছে না হচ্ছে, এবং সেটা চাইনিজ বেডু যে তাদের নেভিগেশন সিস্টেম আছে তার মাধ্যমে। ঠিক এই বেডুর মাধ্যমেই আপনার পাক ভারত যুদ্ধের সময় ভারতের কোন জায়গায় কি অবস্থান আছে পাকিস্তান যেটা জানতে পেরেছিল। আচ্ছা, এটা তার জন্য খুব সুবিধা হওয়ার কথা। আরেকটা হচ্ছে, এবারও দ্বিতীয়বার আলোচনার সময়ও শেষ মুহূর্তেও মানে আলোচনা শেষ হওয়ার আগেই কিন্তু আবার যুদ্ধ শুরু হয়ে গেল। এটা জুনেও এই একই ঘটনা ঘটছিল, মানে থার্ড রাউন্ড করে দেয়। আর একটা ছোট্ট কথা, প্রাকৃতিক যে কথা ডেল সাহেব বললেন, যেটা আপনার ইরানের 3 দিক দিয়ে শুধুমাত্র সমুদ্র সাইডে খোলা, এদিকে বাকি পর্বত আর হচ্ছে মরুভূমি আর হচ্ছে মার্শিল্যান্ড পশ্চিমে। আমাদের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। অনেক ধন্যবাদ মেজর আশরাফুজ্জামান আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, ধন্যবাদ জনাব সাকিব আলী আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, 3 জনকে অসংখ্য ধন্যবাদ। এই ছিল আজকের কড়া আলাপে। অনেক ধন্যবাদ দর্শক সাথে থাকার জন্য।